জলে নিয়ে যাবে। হ্যাঁ, তা আমি তখন ওই চোখের ভিতরে আঙুল ঢুকলাম। আপনি চোখের ভিতরে আঙুল ঢুকে দিয়েছেন? নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম পোর্ট ব্লেয়ারে চাতাম সমিলে। 2024-এর সমিলে যে বিশ্বকর্মা পুজোটা হলো, সেই পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া আজকের ভিডিওর মাধ্যমে তোমরা শুনতে পারবে আমাদের পোর্ট ব্লেয়ারের গুপ্তপাড়া গ্রামের একজন ব্যক্তির অসীম সাহসিকতার সত্য ঘটনা। তাহলে চলো প্রথমেই চাতাম সমিলের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি চাতাম সমিলের ইতিহাস জানতে চাও তাহলে আমার ব্লগে চাতাম সমিলের ইতিহাসটা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখতে পারো। আজকে তোমাদের সঙ্গে আর ইতিহাসটা বলবো না। এই যে চাতাম সমিলের মেশিনগুলো রয়েছে বহু পুরনো, আর এখানে প্রতি বছর গণেশ পুজোর পরে যে বিশ্বকর্মা পুজো হয় সেটাই সমিলে করা হয়। বড় বড় কারখানায় বা ডিপার্টমেন্টে বিশ্বকর্মা পুজোটা এই সময় করা হয়। এই বিশ্বকর্মা পুজোটাকে আবার হাতিয়ার পুজো নামেও আমরা জানি, কারণ আমাদের পোর্ট ব্লেয়ারে নানান ভাষাভাষী লোকজনেরা বসবাস করছেন। ওদের হাতিয়ার পুজোটা দুর্গাপুজোর সময় করা হয়। এই সমিলে সারা বছর এই মেশিনের দ্বারা কাঠগুলো চেরাই করা হয়, কিন্তু এই পুজোর দিন সমিলের পুরোটাই কাজকর্ম বন্ধ থাকে। আজকে পুজোটা সকালেই হয়ে গেছে। পুজোয় ছিল খিচুড়ি এবং অন্যান্য মিষ্টি প্রসাদ। চাতামের সমিল থেকে বাইরে বেরিয়েই তোমাদেরকে দেখাতে যাচ্ছি চাতাম দ্বীপটা কিভাবে একসঙ্গে হ্যাডোর সঙ্গে জয়েন্ট করেছে। এই যে দেখো লম্বা সেতু, এ সাইডে রয়েছে হ্যাডোর বড় জাহাজ ঘাঁটি। এইখান থেকেই জাহাজ মেনল্যান্ডে আসা যাওয়া করে এবং ইন্টার আইল্যান্ডে যত বড় বড় শিপগুলো আছে এখান থেকেই যাতায়াত করে। এই সমস্ত ভিডিওগুলো আমার ব্লগে আগেই দেওয়া রয়েছে। কিভাবে মেনল্যান্ড থেকে জলপথের সাহায্যে ইন্টার আইল্যান্ডে যাতায়াত করা যায় সবটা ডিটেলসে আমার ব্লগে পুরনো ভিডিওতে পেয়ে যাবে, তোমরা অবশ্যই ওখান থেকে দেখে নেবে। এখানে বহু গাড়ি দাঁড় করা রয়েছে। এখানে একটা জেটি রয়েছে, যে জেটির থেকে আমাদের পোর্ট ব্লেয়ারের থেকে যে দূর দূরান্ত যে জায়গাগুলো রয়েছে, যেমন বাম্বু ফ্ল্যাট, ডান্ডাস পয়েন্ট, নমুনাঘর, সেই সমস্ত জায়গায় জলপথে অল্প সময়ে আর খুব সহজে যাতায়াত করা যায়, যার জন্য এখান থেকে সব সময় যাত্রীরা ফেরিবোটেই যাতায়াত করে। আমরা চাতাম সমিল থেকে বেরিয়ে এখন যাব গুপ্তপাড়া গ্রামে। এখন অন্য একটা রাস্তা ধরে যাচ্ছি। এই রাস্তাটা তোমরা খুব একটা আমার ব্লগে দেখোনি। দেখো সমুদ্র, সমুদ্রের পাশে রয়েছে বড় বড় হোটেল। দেশ বিদেশ থেকে যে সমস্ত পর্যটকেরা সমুদ্রকে খুবই ভালোবাসে, প্রাকৃতিক সৌন্দর্যটাকে খুবই ভালোবাসে, কাছের থেকে অনুভব করতে চায়, ওনারা এই সমস্ত হোটেলে থাকতেই পছন্দ করেন। আর ভোরের যে সূর্য উদয়টা এখান থেকে অপূর্ব দেখায়, আর এত সুন্দর দৃশ্যগুলো ওনারা রুমে বসেই দেখতে পারেন। আমাদের আন্দামানে বেড়াতে আসাই মানে সামুদ্রিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বন্ধুত্ব করা। আর এগুলো ছাড়া আন্দামানে দেখার তেমন কিছু নেই। হ্যাঁ, আর একটা জিনিস আমরা বলতে পারি যে আন্দামানটা একটা শান্তির জায়গা, যেখানে আছে সবুজে গাছপালা ঘেরা, আছে বড় বড় পাহাড়, আর রয়েছে একটা শান্তির পরিবেশ। এই সমস্ত জায়গাগুলো পোর্ট ব্লেয়ারের মেন জায়গা, আর এই জায়গাতে রয়েছে বড় বড় অফিস, আদালত, বড় বড় হোটেল, স্কুল, সব কিছুই রয়েছে। আর এই এরিয়াতেই রয়েছে আমাদের আন্দামান নিকোবরের সবথেকে বড়
কোর্ট, যেটাকে আমরা ডিস্ট্রিক্ট সেশন কোর্ট বলি। রাস্তার বাঁ সাইডে রয়েছে আইটিএফ গ্রাউন্ড। এই গ্রাউন্ডেই নিউ ইয়ারের থেকে শুরু করে বড় বড় অনুষ্ঠান, ট্যুরিজম ফেস্টিভ্যাল সব কিছু এইখানেই হয়। কালী পুজোর সময় বাজির দোকানগুলো এখানে বসানো হয়। আর আমরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম ভাতুবস্তির বাজারে। সেখানে এসে দেখি অনেক জায়গাতে বিশ্বকর্মা পুজো হচ্ছে। সব জায়গার পুজোগুলো তোমাদের সামনে তুলে ধরলাম না। এবার আমরা চলে এলাম গুপ্তপাড়া গ্রামে। আর যে রাস্তা থেকে তোমাদের নিয়ে যাচ্ছি, এই রাস্তাটা সিধা চলে যায় নৌকা ঘাটে। সেখানে একটা জেটি আছে, সেই জেটির থেকে নৌকাগুলো মাছ ধরার জন্য ছাড়ে। আর ওই জেটিতে সমস্ত নৌকায় বিশ্বকর্মা পুজোর দিন পুজো করা হয়। এবছরের বিশ্বকর্মা পুজোটা খুব সকালেই করা হলো, যার জন্য লোকজন কাউকেই দেখতে পাচ্ছি না, শুধু রয়েছে নৌকাগুলো। আজকের ভিডিওতে যে ভদ্রলোকের সাহসিকতার গল্প তোমরা শুনবে, সেই ভদ্রলোককে এই জেটির থেকেই কুমিরে ধরেছিল। আর ওখান থেকে কিভাবে বেঁচে এসেছেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে হচ্ছে গুপ্তপাড়ার সবুজে ঘেরা মাঠ। আর এত সুন্দর সবুজে ঘেরা মাঠ দেখলে সবার মন খুবই আনন্দে ভরে ওঠে। যেহেতু এখন বৃষ্টির সময় যেদিকেই তাকাবে এরকমই সবুজ মাঠ দেখতে পারবে। এবার চলে এলাম সেই ভদ্রলোকের বাড়িতে, যার সঙ্গে আজকে সাক্ষাৎকার হবে তার সাহসিকতার কথা নিয়ে। তাহলে যাওয়া যাক ওনার বাড়িতে। ওনার বাড়িতে যেতে গেলে একটা নালা পার করে যেতে হয়। ওনাদের নতুন বাড়ি তৈরি করা হচ্ছে। এখনো বাড়িটা কমপ্লিট হয়নি করে এই পুরনো বাড়িতেই এখনো পর্যন্ত বসবাস করছেন। মেসমশাই নমস্কার। মেসমশাই আপনার নাম? মানে অনিল মন্ডল। অনিল মন্ডল। তা আপনি আন্দামানে কত বছর? আন্দামানে 35 বছর। 35 বছর। তা আপনার অ্যাকচুয়ালি আদি বাড়ি কোথায় ছিল? আদি বাড়ি ছিল একদম, আদি বাড়ি ছিল বাংলাদেশে। হ্যাঁ। তারপরে সেই যাতে চলে গেলাম, আপনার গন্ডগোলের পরে চলে গেলাম। আমাকে ডাকে নিয়ে গেল। ডাকে নিয়ে গেল মানা ক্যাম্পে। মানা ক্যাম্পে ওই জায়গায় কিছুদিন রাখি। তারপরে নিয়ে গেল আপনার জগদলপুর। জগদলপুর নিয়ে যেয়ে তারপরে নিয়ে গেল বাঞ্চি ক্যাম্প। বাঞ্চি ক্যাম্পে নিয়ে আমাকে ওই জায়গায় রাখলো। আন্দামানে আসেন না, আপনার ওইদিকে চলে গেছে? ওইদিকে গেছি। ওইদিকে যেই লোহা মাটি। মাটি সব লোহা। মাটি মানে চাষের জন্য যোগ্য না, কোনো সুবিধা একদম সব লোহার মতো শক্ত, ওই রকম ভাঙলে আর কি লোহা যায়। তো ওইটাই ওই জায়গায় দেয়। আর আমাদের গুড়োগাড়া সেরকম আর কোনো ই হয়নি না। পরে এ জায়গায় ডাকে আসেনি। মানে আন্দামানে ডাকে আসেননি? আন্দামানে স্বইচ্ছা এসছেন? দুর্গানগরে একটা ঘর কিনে ওই দুর্গানগর ওই মানে দিল্লি রোডের পাশে থাকলাম কিছুদিন। তারপরে আমার মাঝে ভাই সংবাদ পেলাম আমার মাঝে ভাই এই জায়গায় আছে, মানে আন্দামানে আছে। তারপরে আমার বললো যে চল আন্দামানে। তখন আন্দামানে আসি আর কি। তা এখানে আসার পরে আর কিছু করেননি? না। মানে তা আপনি এখানে এসে কি করতেন? এই যে মাছ টাছ ধরতাম। তো মাছ টাছ ধরতেন শুনেছি। আপনাকে মাছ ধরতে গিয়ে আপনাকে কুমিরে ধরেছিল। তো ওই কুমিরে ধরলো, সেই এইটা একটু আমাদের একটু বলেন তো। কুমিরে আমি জাল
মারিছি যখন হ্যাঁ তখন অল্প জল, হ্যাঁ। কোথায় এটা কোথায় হয়েছে? এই নালায় গুপ্তপাড়ার জেটির হ্যাঁ। ওইখানে? যেতে পারে। হ্যাঁ আমি প্রথমে এরা ধরছি মাছ আজ অনেক বছর, হ্যাঁ 30-32 বছর হবে। হ্যাঁ যাই মাছ ধরতে যাই, একা একা যাই, কোনো হ্যাঁ। অসুবিধা হয় না, হ্যাঁ কুমির টুমির নেই। হ্যাঁ তা ওই দিনই বর্ষা হয়ে গেছে, হ্যাঁ জল ঘোলা। হ্যাঁ আমি ওই দিনই যে মাছ ধরতে গেছি, হ্যাঁ একটা খেয়াও দিছি, হ্যাঁ 4 টাকাও দিলি, আর টাকাও দিয়ে যে আপনি জাল টানতেছি, হ্যাঁ তখন দেখি কি একটু জালটা বাজে গেছে, হ্যাঁ একটু জল। হ্যাঁ। ওই জলের কতটুকু মানে হাঁটু জল হবে? হাঁটু জল হবে না, আরো হ্যাঁ। কম হবে। হাঁটু জলেরও কম? ওই জায়গায় হ্যাঁ আমি ওই জালটা ছাড়াতে গেছে? ছাড়াতে গেলে আমার পাও ধরে গেছে। পায়ে ধরেছে? আমি যখন চালি তো কি একটা কিছু হবে, তো কোন পায়ে ধরেছে? এই পায়ে ধরছে, এই পায়ে ধরছে হ্যাঁ এইখানটায়, হ্যাঁ এইখানটায় ধরি। হ্যাঁ ওই আমি যখন ধরে নিচের দিক টান দিচ্ছে, তখন আমি বুঝতে পারছি তাহলে একটা কিছু হবে। হ্যাঁ যখন মেলা জলে নিয়ে যাবে, হ্যাঁ। তা আমি তখন ওই চোখের ভিতরে আঙুল ঢুকে দিলাম। আপনি চোখের ভিতরে আঙুল ঢুকে দিয়েছেন? ওর তো ওই এইভাবে ধরছে তো, হ্যাঁ আমি এইভাবে এনে আর কি আঙুল ঢুকে দিয়েছি। হুম যখন আঙুল ঢুকে দিয়েছি, হুম তখন ওই দাঁড়া দিয়ে এই ঠ্যাংরা এই জায়গাতে এই গিরাটা শুকে গেছে, হুম শুকে যায় এই খালি চামড়া ঢুকাছে। হুম আর সব ওই মানে ভাঙ্গি চুরি হয়ে গেছে। হুম তখন ওই ওর গায়ে তো জ্বালা জ্বালা হয়েছে, হুম। আমি চোখের ভিতরে আঙুলে জ্বালা দিয়ে ওই হাত দিয়ে আবার এই হাতে ধরে, এই যে মানে এই হাতে ধরে নিয়েছে? তারপরে এই হাতে ধরে নি। মানে আপনি চোখের ভিতরে আঙুল দেওয়ার ব্যাপারটা জানতেন? মানে চোখের ভিতরে আঙুল দিলে কুমির যতই যা হোক? শুনেছি মানুষের কাছে, হ্যাঁ হ্যাঁ সেই জন্য হ্যাঁ ওই যখন ওই জায়গায় ধরে হ্যাঁ ও জ্বালা ওর তো গায়ে জ্বালা জ্বালা খেয়েছি, হ্যাঁ তখন আর কি ছাড়িয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ। তখন এই আস্তে আস্তে উপর দিকে উঠে। তো মানে কুমিরে যখন পায়ে ধরলো, তো কি পাটা তখন ওইখানেই কি মানে হয়ে গেছে, ভেঙে গেছে? ওইখানে ভেঙে গেছে। তারপরে তখন এই হাত দিয়ে টাইমে উপর উঠেছি, হ্যাঁ উঠে আর কি ওই যাচ্ছে কয়েকটা লোক যাচ্ছিল হ্যাঁ মাছ ধরতে, ওরা ধরে আমার জেটে নিয়ে এলো, হ্যাঁ এইখানে রাখলো, বড় মেডিকেল নিয়ে গেল। হ্যাঁ বড় মেডিকেলে নিয়ে গেলে 13 দিন এইখানে রাখলো। হুম 13 দিনের ভিতরে খরচা টরচা দেবে, তা গেল টেল না। হুম ওই ওই যাতে ফাটালো, আন্দামান চলে গেল। আমার নিজের যা ইনকাম টাম ছিল তাই গুজরাট করে নিয়ে ওরা একটা টিকিট পয়সা দিয়েছিল, মানে চলে গেলাম। ওই জায়গায় গেলে ডাক্তার দিয়ে বললো কি যে যখন তখন যদি নিয়ে আসা হতো, যখন তখন যদি নিয়ে আসা হতো তাহলে ওই হয়তো রাখিয়ে দেওয়া যেত, মানে পাটা আবার জয়েন করে দেওয়া যেত। এখন যে অবস্থা হয়েছে তাতে যদি রাখে যায় তাহলে পছন্দের আর কি সেফটি হয়ে যাওয়ার চান্স তবে কাটিয়ে দেওয়া। এখন কি কেটে দিয়েছে? কেটে দিয়েছে। এইখান থেকে মানে কাটা পড়ে গেছে, তাই? এখন আপনি কি করে চলেন? মানে আপনি আপনার এই যে মানে একটা পা মানে বাদ পড়ে গেছে, তো আপনার এমনি চলতে টলতে অসুবিধা হয় না? এই যে পা আছে মানে মানে এই যে আর্টিফিশিয়াল লাগিয়েছে, এই পাটা দিতে সরকার, মানে এটা সরকার থেকে দিয়েছে? সরকার মানে ওই ইসের থেকে, ওই মানে যেখানে আমাদের যে ইনস্টিটিউট আছে গোলঘরে যে। তো এখন আপনি কি করে চলে আপনার? একটু জাল টাল বানাই, আর ওই পেনশনের পয়সাটা পাই। মানে কেউ বানাতে অর্ডার দেয়? বানাতে অর্ডার দেয়, হ্যাঁ। আবার দু একটা বানায় রাখি, তারপরে নিয়ে যায় বলতে। তাহলে জাল কত করে বিক্রি করেন? জাল ধরেন ঘন জাল টাল হলে আপনার 5,000 টাকা করে, তাও 2,000 টাকা 2,500 টাকা খরচা হয়। আর ওই মজুরি হয়তো 4-5 দিন লাগলো, ওই মজুরি পয়সাটা আমি পাই যাই।
মানে জালের যে লোহা কাঠি ওই সবকিছু কি আপনি দেন না ওরা দিয়ে দেয়? ওরাও দেয়, কতগুলো মানুষ দেয়, হ্যাঁ। আর আমরা নিয়ে বানাই দিতে। তো এই যে জালটা বানান, এই জালটা বানাতে কতদিন লাগে? তাও ধরেন 5-6 দিন তো লাগে। 5-6 দিনে কমপ্লিট করে দেন। হ্যাঁ। তার মানে এই যে জালটা করেছেন, এটা কত টাকা? এটা 4,500-5,000 হবে। 5,000 টাকা। মানে আপনি 4-5 দিনে কমপ্লিট করে ফেলেন। ও বসে আছি, হ্যাঁ। কেউ হয়তো একটা নিয়ে আসলো, হ্যাঁ। হয়তো কেউ একটা রিপেয়ার করতে না আসলো, দিল 500 টাকা। হ্যাঁ। এই মানে ওইভাবে মানে সবসময় জালের অর্ডার থাকে না। না, আগে আগে মাছের ছিল ভালো, তখন বানাতো মানে জাল, তখন আমি মাছ ধরতাম। হ্যাঁ। ওই আপনার সোনামি পরে, হ্যাঁ। তখন মাছ ধরে আমি পয়সা ইনকাম করে আমরা 3-4 লাখ টাকা আপনার রেখে লাগলো। হ্যাঁ। তিনটে লোক গেলাম ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে, ওই টাকা মানে আমি জোগাড় করলাম ওই মাছ ধরে। তখন ওই মাছের চাহিদা ছিল, জালেরও চাহিদা ছিল, তখন মাছ ধরবো না জাল বানাবো, তখন জাল বানাতে পারি, মাছ ধরেছি। পশ্চিমবঙ্গে বাড়ি না? ওইখানে যান না? মাঝে মাঝে যাই, মেয়েটা আছে ওই জায়গায়। ওইখানে মেয়ে আছে। এই ব্যাপারে আর কোনো ট্রিটমেন্ট দরকার পড়ে না? না, মাঝে মাঝে ওই যেতাম, হয়তো 2 বছর পর্যন্ত মানে মেডিকেলে গেছি। মানে এখন আর অসুবিধা হচ্ছে না? এখন অসুবিধা হয়, পায়ে ব্যথা লাগে, আর আপনার মাঝে মাঝে ওইটা মানে কামড়ায় ওঠে ওই জায়গায়। এই জায়গাটায়, এই জায়গায় কামড়ায় ওঠে। আপনার ওই এই সমস্ত খাট টাট, ওইটাই আগে ওই মানে ঘা হয়ে গেছিল। এটা কিন্তু আমরাও গল্প শুনতাম যে কুমিরে যদি কখনো ধরে তাহলে চোখে আঙুল দিয়ে দিতে হবে। যখন কুমিরে ধরে তখন তো ও ব্যথা সহ্য করবো না, আঙুল দেবো মানে যে। হ্যাঁ, ওই তো তার যে আর কি সাহসিকতা দেখায় যে কাজ করতে পারবে, যেরকম এনাকে মানতে হবে আর কি, মেসোমশাইকে মানে মানতে হবে যে কুমিরের মধ্যে পড়েও আবার নিজের জীবন বাঁচিয়ে আবার নিজে এখন মানে সাধারণ ভাবে জীবনযাপন করতেছে। মানার লাগবে, সেলুট আপনাকে। ওরা বলতো যে বাঘের দেখা আর কুমিরের লেখা নাই, বাঘে দেখলি আর তাড়াতাড়ি দেবে না, আর ওই কুমিরে যদি লেখা থাকে তার মিস হবে না। কিন্তু এইসব গল্প তো আপনাদের মতো সাহসী আর আপনাদের মতো বীর পুরুষ যদি থাকে তো ওইসব লেখা টাকা সব হয়ে যাবে, ফ্লপ। হ্যাঁ, আপনার এখন বয়স কত চলছে? বয়স 82 হবে। 82? মানে পড়াশোনা কিছু করেছেন? ও ক্লাস 2 পর্যন্ত। ক্লাস 2 তে পড়েছেন? হ্যাঁ, মানে লিখতে টিখতে পড়তে টড়তে সবকিছু পারেন? কোন রকম পারি আর কি। ওই আর কি আদি বাড়ির সেই তখনকার কথাবার্তা কিছু মনে টনে আছে তাই বলছে। কি করে স্কুলে যেতেন, কেমন ভাবে পড়তেন? এখন তো খাতা কলম পেন্সিল টেন্সিল আছে, তখন তো আমাদের রোজায় খুব অভাব ছিল। আমি যখন স্কুলে যাই তখন আমাদের অভাব, খুব অভাব, ধান টান কম মতো, বেলি জঙ্গল মানে বন টন হতো আর কি অনেক। আপনার সেই সময় মানুষের চাষবাস করতো, ওই জঙ্গল কাটে কেটে চাষবাস করতো, লাগাই তুলি, একবার লাগালি আর ধান হয়ে যেত। আমাকে করার কেউ ছিল না, বাবা টাবা বয়স্ক হয়ে গেছিল, তখন ওই আমি অভাব দেখে আমি আর পড়তে যেতে পারিনি। মানে আর আগে পড়তে পারেন না, আর আগে যেতে পারিনি। ওই বইটা নিয়ে হয়তো ওই যে বাড়ি মানে লোকে গরু রাখতাম, গরু ছেড়ে দিলে ওই রাখতো, তো ওইগুলো দেখতাম, আর আপনার ওখানে বসে একটু লেবড়া করতাম, ওই জন্যই ওই ক্লাস 2 তে আর 2 পর্যন্ত হয়েছিল।
তাও পরীক্ষা দিতে পারছিলাম না। হুম এইভাবে চলেছে। তারপরে সংসারটা দিদি খেয়াল আসলো, সংসার তো কি পরের বাড়ি লোক রায় ওইভাবে থাকলাম হুম মাসে মাইনে টেনে করে। হুম আমাদের জমি ছিল কিন্তু অনেকগুলো হুম। জমি। তখন আমার ভাই বোন কয়জন ছিলেন? ভাই বোন ছিল, তারা মারা গেছে, তাকে কথা বলে নাম নেই। হুম আমরা 4 ভাই ছিলাম, হুম 2 বোন ছিল, হুম এই ছিল। আর আমার এই মাজদা হুম মাঝে ভাই ছিল বাদামি, মানে ও কোনো সংসার থাকতো না, ঠিক করতো না, খালি ঘুরে ঘুরে বেড়াতো। আর বর্ধা আর আমি হুম আর ছোট ভাইটি তো ছোট ছিল, ওই দুজনে কাজ করতাম। হুম ওইভাবে তো সংসার চলতো। হুম তারপরে আমরা বিয়ে করলাম, বয়স হয়ে গেলে বিয়ে করলাম। বিয়ে করলে আর কি এই যে চলে আসলাম, হ্যাঁ? এদিকে চলে আসলাম। ও এই দেশে চলে আসেন। হুম। ওই গণগুলের পর চলে আসলাম। তো মেসোমশাই, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকবেন, নমস্কার। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। তোমাদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।